সকাল সকাল গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ, একদম মায়া ভরা একটা পরিবেশ। সত্যি কথা বলতে কোথায় শহর আর কোথায় আমাদের এই সুন্দর গ্রাম, তাই না? শহর থেকে এসেই মানে এত খারাপ লাগছে, কি বলবো, যে ইস, আবারও তো আমাকে চলে যেতে হবে। আর এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো, 2 মাস যেন 2 বছর লাগছে আমার কাছে। যাই হোক, ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে সেখানে থাকতেই হবে, আর তাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে এক্সামের জন্য। আমার বর বলে এতটা চাপ নিও না, এটা তো বোর্ডের এক্সাম নয়, কিন্তু তারপরেও আমার মনে হয় সারাটা বছর এত কষ্ট করে পড়ালাম একটা ভালো রেজাল্টের আশায়, তাই না? যাকে গ্রাম ছেড়ে শহরে চলে গেছি, সবাই জানো। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল উঠেছি। ওহো, আয়ুষের পাপাকে একটা ফোন করতে হবে, উঠলো কি না। ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, বলেছি সকালবেলা একটু ডিম সেদ্ধ, ব্রেড আছে একটু জ্যাম দিয়ে সেকে ওকে টিফিনে দেবে। আর সকালে তো লাল চা খাই, তো সেটা করে দিতে আর কি। তো সূর্যটা এত সুন্দর এদিক থেকে উঠছে, আর কুয়াশাও আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে সূর্য উঠলে কুয়াশা তো চলেই যাবে, তাই না? সকালটা কিন্তু বেশ সুন্দর আজকে, সত্যি বেশ সুন্দর। তো আমি একটু ক্ষেতটা দেখতে আসলাম, দেখলাম মূলো শাক পুরো বড় হয়ে গেছে, আজকে মূলো শাকটা খেতেই হবে। তো আজকে কিন্তু অবশ্যই তুলবো মূলো শাক, সর্ষে শাক মিক্স অ্যান্ড ম্যাচ করে খাবো। আর তো কোনো শাক বড় হয়নি, তো পালং শাক এখনও বড় হয়নি, দেরি আছে। এই ক্ষেতে পালং শাক ফেলেছে, এই ক্ষেতটাতে। তো এটাই তো মজা, তাই না? গ্রামের বাড়িতে শীতের সকালে শাক তুলো, খাও, গরম গরম ভাত, সেদ্ধ ভাত, এসব খাও, এই তো মজা। তো যাকে চলো। বাপরে বাপ, গলাটা কেমন যেন খুসখুস করছে। তো চলো, শুভ সকাল। বললামই তো, সংক্রান্তির জন্য আমি আটকে গেলাম। আয়ুষ আর আয়ুষের পাপা ওইখানে, আমি যেতাম ওখানটায়, কিন্তু কি বলো তো, ভাবলাম যে সংক্রান্তিটা কাটিয়ে যাই বাড়িতে। মানে পৌষ সংক্রান্তি মানে গ্রাম, গ্রাম ছাড়া শহরে ভালো লাগবে না। আর ওই ফ্ল্যাটে সেরকম কিছুই নেই, মানে সামগ্রী বানানোর জন্য। তো ভাবলাম ও পরীক্ষাটা দিয়ে আসুক, আজকেই পরীক্ষা দিয়ে চলে আসবে, তারপরে কালকে পিঠে খাবো। আজকে আমার বাপের বাড়িতে আজকে বানাবে, আর আমার শ্বশুর বাড়িতে কালকে বানাবে। তো যাই হোক, পিঠে পুলি এখানেই বানিয়ে খেয়ে দে, তারপর যাবো। তো তার জন্য ওদেরকে কালকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এবারে যাই, গিয়ে উঠোন বাড়ি ঘরগুলো ঝাড় দিই। ক্ষেত দেখা হয়ে গেছে। এটা ছিল কালকের একটা ছোট্ট ক্লিপ। কাল রাতে কিন্তু আয়ুষ আর আয়ুষের বাবা চলে গেছিলো, আর এইদিকে দেখো খুশকি খেলছে আয়ুষকে দেখে। যাই হোক, আয়ুষ যাওয়ার আগে একটু আদর করছে ভাইকে, চলে যাবে ওর বাবার সাথে। ওকে বই ঠই পড়িয়ে ওকে কিন্তু পাঠাচ্ছি, কারণ কাল সকালেই ওর পরীক্ষা। আমাকে বললো আয়ুষের বাবা যে তুমি থাকো, বাচ্চা টাচ্চা নিয়ে যাবা, আবার আসবা পিঠে মানে পৌষ সংক্রান্তিতে। এক কাজ করো, তুমি এখানে থেকে যাও, আমি আয়ুষকে নিয়ে বেরোচ্ছি। তাই আমি বলি, বাহ, আইডিয়াটা তো বেশ ভালো। তো এই তো আয়ুষের বাবা আর আয়ুষ বেরিয়ে যাচ্ছে। যাকে চলো, ক্ষেত থেকে চলে আসলাম, এসেই ভাবলাম এবারে উঠোন বাড়ি ঘরগুলোকে ঝাড় দিয়ে নেবো। ব্রাশ করতে করতেই ঝাড় দেবো, ব্রাশটাও হবে, ঝাড় দেওয়াটাও হবে। তো এটা এরকমই আমি করি, কাজ করতে করতে ব্রাশ করি আর কি। যাকে আজ রাতে কিন্তু কাল রাতে আমি, দিদি আর খুশোনা বাড়িতে ছিলাম। তো আয়ুষের বাবা আর আয়ুষ তো ফ্ল্যাটেই আছে। কালকে গিয়ে ওকে রান্না করেছে, রান্না করে খাইয়ে দাইয়ে এখন আবার ফোন করলাম আয়ুষের বাবাকে যে উঠেছো কি না, 7টা বাজে। তো আরেকটু আগেই ফোন করেছিলাম, কারণ ও আবার ফোন করবো পরে যদি না ওঠে তাড়াতাড়ি। অ্যালার্ম অবশ্য দিয়েছে, আমি বলেছি অ্যালার্মটা দিয়ে ঘুমাবে। তো ডাকলাম, বললো হ্যাঁ আমি উঠেছি, আয়ুষের টিফিন বানাচ্ছি, বই বোঝাচ্ছি। আয়ুষ এখনও ওঠেনি, তাই বললো। তাই আমি বলি ঠিক আছে। তো ঠান্ডাটা এত পড়েছে না, মানে এরকম ঠান্ডা আমাদের আগে এখানে পড়েনি, পড়েছে, এত ঠান্ডা না। এই যে যেমন মাঘ মাসটা পড়লো, এখন থেকে ঠান্ডাটা শুরু হয়েছিল। কিন্তু দেখো এবার কী হয়েছে, একদম পৌষ মাস থেকেই ভরা ঠান্ডা পড়ে গেছে, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। এই সকালটা এতটাই কুয়াশা হয় যে আয়ুষকে এখান থেকে নিয়ে যাওয়াটা খুবই মানে টাফ হয়ে যায়। তো মা হয়ে তো দেখো, আমার হাজার কষ্ট হলেও বা মা হয়ে আমাকে যা কিছু করতে হয় না কেন, একটা বাচ্চার জন্য করব। তো যতদিন পসিবল হয়েছে এখান থেকে যাওয়া, ততদিন কিন্তু আমি আয়ুষকে পাঠিয়েছি। যেই দেখলাম সত্যি পসিবল হচ্ছে না, আয়ুষনাটার কষ্ট হচ্ছে, ও নিজেও বলেছে ইভেন, মা আমার খুব কষ্ট হচ্ছে যেতে, তখন কিন্তু আমি এই ডিসিশনটা নিয়েছি। এবার যারা বলছে হুট করে ডিসিশন নিয়েছো, দেখো জীবনটা জীবনটা মানে খুবই ছোট, তোমার ভেবে চিন্তে অত ডিসিশন নেওয়া যাবে না। এইসব ডিসিশন অন্তত
এইসব ডিসিশানে, যেটা কিনা রানিং কাজ চলছে, যেমন স্কুলটা রানিং চলছে, এখানে এত ভেবেচিন্তে ডিসিশন নেওয়া যাবে না। মানে যেটা ডিসিশান তো একদম ফাইনাল ডিসিশান নিয়েই তোমাকে কাজ করতে হবে। অনেকে বলছো যে দিদিভাই অ্যাক্টিংয়ের চ্যানেলটা এইভাবে বন্ধ রাখছো, দেখো আস্তে আস্তে ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো দেখো পুরো অ্যাক্টিং চ্যানেলটা কিন্তু আয়ুষের ওপর নির্ভর করে। ও যদি সুস্থ থাকে, সবল থাকে, ও যদি ভালো থাকে বা ওর যদি মুড হয় তবেই ও ভিডিও করে বা ওকে দিয়ে করাই। আর ওর যদি ইচ্ছে না করে বা শরীর ভালো না থাকে বা মানে ও যদি পুরোপুরি ফ্রি থাকে, ওর শরীর ভালো থাকে, তবেই কিন্তু ওই চ্যানেলে শ্যুট হয়। আর চ্যানেলটা তোমরা দেখতেও পেয়েছো কত তাড়াতাড়ি কত গ্রো করেছে। আমরা নিজেরাও জীবনে ভাবতে পারিনি যে ওই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করবে। তারপরেও আয়ুষের উপর ডিপেন্ডেন্ট। তারপরে আয়ুষের বাবা বলছে যে আস্তে আস্তে আমাদের অ্যাক্টিং দিতে হবে। তাহলে কি বলো তো, আয়ুষটা তাহলে সবসময় না হলেও চলবে। আয়ুষটার উপর ডিপেন্ড করে ওকে তো চাপ দেওয়া হয় না, তাহলে তো একদিন পরপরই ওকে দিয়ে ভিডিও করাতাম। আমি সমস্তটা ওকে দেখে ওকে বুঝে তবেই কিন্তু সমস্ত কিছু ডিসিশন নিই। তোমরা হয়তো দেখো কাজে এক, ভেতরে কিন্তু আমরা একদমই আলাদা। কারণ কাজ করি মানে যে কিছু করি না, কেয়ার নেই না বা কিছু, এরকমটা কিন্তু নয়। সেই কেয়ারটা কিন্তু অফ ক্যামেরাতেই হয়, সবসময় তো ক্যামেরা অন করে দেখানো সম্ভব নয়। আমরা যেই কাজবাজ করছি ক্যামেরা খুলে সেটাই দেখাই তোমাদেরকে। এই যে সকালে ঘুম থেকে উঠে রাত যত পর্যন্ত আমি না ঘুমোচ্ছি, আমি তোমাদেরকে বারবার বলি যে আমি 5টা মিনিটও রেস্ট নিই না। আমার কিন্তু কষ্ট হয় কাজ করতে, তারপরেও আমি চেষ্টা করি যে না, সমস্ত দিক যেভাবে ম্যানেজ করা যায়, আমার কষ্টের দিক আমি ভাবি না। কিন্তু সেকেন্ড চ্যানেলে দেখো, যখনই ভাবি যে এখানে তো ছেলেকে দিয়ে অ্যাক্টিং করাতে হবে, মানে অল্প হলেও ছেলেকে রাখতে হবে। আমিও করি সেখানে অ্যাক্টিং, যেমন 50% আমার ছেলে দেয়, সেরকম আমিও দিই। কিন্তু আমার কোনো কিছু সমস্যা হলেও সমস্যা নেই, কিন্তু আমার ছেলের যাতে কোনো রকম সমস্যা না হয়, দিনক্ষণ ঠিক দেখে তারপরে কিন্তু ভিডিও করি। যাকে সেকেন্ড চ্যানেল নিয়ে এত কেন কথা বললাম, অনেক ভালোবাসা দিদিরা বলেছো দিদিভাই রেগুলারিটি মেনটেন করো, না হলে আবার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, অনেক কিছু বলেছো। তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি আমাদের সাথে। আমি তো রেডি থাকি, গল্প লিখে আমি বসে থাকি, কিন্তু আয়ুষটা যদি মানে শরীর মন ভালো থাকে তবেই ও করে আর কি। আর ওইখানে দেখো আয়ুষকে দেখার জন্যই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসে, তাই না? দুদিন থেকে ভিডিও দিচ্ছি না, শোরগোল লেগে গেছে, কেন ভিডিও দিচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না। দেখো সেরকম কোনো কারণ নেই, আমি মানে খুব যে ব্যস্ত ছিলাম না দেওয়ার মতো সেরকম নয়। কেন বা মনটা চাচ্ছে না, মনটা মানছে না, ইচ্ছে করছিল না, তাই এডিট করিনি আর ভিডিওটা দেওয়াও হয়নি। এই ভিডিওটা কিন্তু পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিওটা, মানে আমি বাড়িতে এসে ঘর দুয়ারগুলো গুছিয়েছিলাম। হাইব্রেন্সটা দেখো ভেতরে নিয়ে নিলাম, কি বলো তো, এগুলো টুকটাক করে ভিতরে না ঢুকিয়ে রাখলে পরে সমস্যা হবে। তো ভাবলাম না, আছি যখন একবারে ঢুকিয়ে গুছিয়ে ফেলি, তারপর ওই ঘরটা লেপতে হবে, ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম। দুদিন থেকে ভিডিও দিচ্ছি না। আর ফ্ল্যাটে চলে যাওয়ার পরও কিছু কথা উঠেছে যে আমার জায়েরা, বাড়ির এত জায়েরা চ্যানেল খুলেছে, যাদের অত্যাচারে আমি চলে গেছি, মানে মোট কথা জায়েদের অত্যাচারে আজ আমি বাড়ি ছাড়া হলাম আর কি। তো এরকম কিছু কথা নাকি রটাচ্ছে, আমি তো দেখি না যদিও বা। আমার জায়েরা আমাকে বললো যে এরকম প্রিয়া জানিস তুই, আবার আমার যা জিজ্ঞাসাও করছে, প্রিয়া সত্যিই কি তুই আমরা চ্যানেল খুলেছি দেখে চলে গেছিস, তুই রাগ করিস নি তো? সবাই এতটা কষ্ট পাচ্ছিল কি বলবো আমি চলে যাওয়াতে। মানে এই কয়েকটা দিনে মানে ইউটিউব জগতে আসলে দেখবে মানে এইটা জানতে ইচ্ছা করে সেটা জানতে ইচ্ছা করে, তখন কিন্তু আমার বাড়িতেই বেশি, মানে যেই জায়গাটা আমার সাথে থাকে আর কি, তারা কিন্তু সব সময় এসেছে আমার বাড়িতে। কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে আমি ব্যস্ত ছিলাম বলে ওরা অতটাও আসেনি। এসেছে সকালে না হলেও বিকালে একবার হলেও এসেছে, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর যেমন সারাদিনে অনেক কবার এসেছে। আমি কি করছি না করছি সবই জানে, বা ওরা কি করছে না করছে আমিও গেছি অনেক কবার করে ওদের বাড়িতে। তো একটা না বন্ডিংটা অন্যরকম হয়ে গেছে যেন। তো ফ্ল্যাটে যাওয়ার পর মানে যেদিন যাব ওদিন তো দীপিকা দিভাই মানে চোখটা কেমন ছলছল করছে আর কি, আর আমি দেখে বুঝেছি। আর মানে খুব কষ্ট পাচ্ছিল নন্দিনীর মা, দীপিকা দিভাই ওরা। তো দীপিকা দিভাই আমাকে বলেই ফেললো, হ্যাঁ রে আমরা চ্যানেল খুলেছি বলে কি তুই চলে যাচ্ছিস? মানে ও কিন্তু এটা কন্ট্রোভার্সি হওয়ার আগেই বলেছিল, মানে যেদিন যাই ওই দিনই। কারণ আমার মনে হয় কন্ট্রোভার্সি বলো বা কমেন্ট বলো এগুলো তো ম্যাক্সিমাম 1-2 দিন পরে আসে ভিডিওর, কিন্তু ও কিন্তু ওই দিনই আমাকে জিজ্ঞাসা করেছে যে আরে তুই কি চলে যাচ্ছিস সেই জন্য আমরা ইয়ে করছি বলে। আমি বলি আরে না রে, আমার তো পার্সোনাল সমস্যা, তোরা একটু বোঝ সমস্যাটা। তো ওদেরকে যখন আমি পুরো সমস্যাটা ক্লিয়ার করলাম তখন বুঝলো হ্যাঁ ঠিক, বাবুর দিকটা তো আগে দেখতে হবে। তারপরে 2 মাস, আমারও জানি আমারও অনেক দিক থেকে লস 2 মাসে। আমি এখন যাচ্ছি বাজারে, রোদ উঠে গেছে তাই সোয়েটারটা খুলে ফেললাম। আর এখানে দেখো দিদি ভাত বসিয়ে দিয়েছে, খিদে পেয়েছে, কালকে রাত্রে বাড়ির থেকে এসে আর খাইনি। তো এই যে ভাত বসিয়েছে, লবণ নেই, এটা ভাজবে তো লবণ ছিল না, তো আমি ভাবছি একবারে তাহলে বাজারে যাই, ছেলের ওয়াইফস আনতে হবে, আরও বাজার একটু আনতে হবে, আবার দুপুরে রান্নাও করতে হবে, আয়ুষ বাবারও আসবে। তো লবণ নেই দেখছে, তো ঠিক আছে আমি গালামাল খরচাও নিয়ে আসি। ভাত হয়ে গেছে,
তো চলো যাই, লবণ বাজার আর যা যা আছে নিয়ে আসি। আর খুশকে দিদি নিয়ে গেল। চলো, আর আমি যাবো, এখনো ল্যাপা মোছা হয়নি, আমি যাবো তো ইসেতে, দিদি ভাইয়ের স্কুটিটা নিয়ে যাবো, দেখি তাহলে তাড়াতাড়ি হবে। চলো যাওয়া যাক। গেটটা বন্ধ করলাম, দিদি ভাই কই গেছে? ও বাজারের ব্যাগই তো নেই। সেই বাজারের ব্যাগ নেওয়াটা আমার খুব মানে পাই আর কি, আমি তো সবসময় বাজার করি না, কেমন কেমন যেন লাগে বাজারের ব্যাগ নিতে। যাই হোক, বাজার যেহেতু করতে হবে, বাজারের ব্যাগ তো নিতেই হবে, তাই না? ব্যাগগুলো কই হে? মিস্ত্রি দাদাদের আসার কথা ছিল, দেখো এখনো পাত্তা নাই। তাহলে বলো, এই মিস্ত্রি দিয়ে কি কাজ করানো যায়? যখন বলি তখন আসবে না, ওদের সময় মতো করে কবে থেকে অপেক্ষা করে আছি। বাথরুমটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, তাই না? মানে কি বলবো, আজ আসবে তো কাল আসবে না, আজ আসবে তো কাল আসবে। তাড়াতাড়ি চলে এসেছি। এই যে সবজি দেখো অল্প করে নিয়ে এসেছি, ফুলকপি, মটরশুঁটি, লঙ্কা আর টমেটো নিয়ে আসলাম, সাথে রুই মাছ একটুখানি নিয়ে এসেছি। আর হচ্ছে তোমার এখানে সব গ্রসারি শপিং আর কি, যা যা দুধ ঠুধ হাব্বা ডাব্বা। খরচ এখনও করা হয়নি, পিঠের খরচ করা হবে আয়ুষের বাবা আসলে পরে। আমি এমনি এখন যেগুলো লাগে লেকটোজেন, স্যারেলেক্স, বিস্কিট, লবণ, দুধ এসব নিয়ে এসেছি। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত তো হয়েছে, এটাকে ভাজা করি, ভাজা করে তারপরে ডিমের অমলেট করব, করে আগে খাওয়া দাওয়াটা সারবো, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করব। বাবার কথা মনে পড়লেই ভীষণ খারাপ লাগে, কেঁদেছি, আজও প্রচুর কেঁদেছি বাবার দিকে তাকিয়ে, বাবার ভিডিওগুলো দেখে। কেননা এটা পৌষ সংক্রান্তি, গতবার পৌষ সংক্রান্তিতেও বাবা ছিল, ভাবলেই অবাক লাগে, তাই না? এত খারাপ লাগে কি বলবো। তো যাকে এখানে দেখো আমি বাজার থেকে লবণ নিয়ে এসেই এই যে নিয়ে চলে এসেছি শাকের ঝুড়ি, শাক তুলবো। প্রচুর শাক হয়েছে, সুন্দর সুন্দর শাক হয়েছে। শাকটা পরেও তুলতে পারতাম, কিন্তু এই সকালের যে শাক খাওয়ার একটা মজা, সেটা আর পরে পাবো না, তাই এখনই শাক তুলবো। তো যাকে মানুষটা গতবার ছিল আজ নেই, এটা ভেবেই এত খারাপ লাগছে কি বলবো আর তোমাদের। তো এখানে দেখো আমি চলে আসলাম মূলো শাক তুলতে। মূলো শাকগুলো এতটা বড় হয়েছে, আরও জল দেওয়াতে মূলো শাকগুলো বড় হয়ে গেছে। অনেকেই বলেছো না যে শীত চলে যাবে তারপর তোমাদের শাক সবজি হবে, কিন্তু না, দেখো শীত এখনও আছে। সবার হয়তো খেতে শাক সবজি প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের কিন্তু এই হচ্ছে, মানে এখন খাওয়া শুরু করলাম। আর দেখো কপালটা আমার এতটাই মন্দ যে শাক সবজি বড় হচ্ছে আর আমি চলে গেছি ফ্ল্যাটে। যাকে আয়ুষের বাবা তো সবসময় আসা যাওয়া করবে, তো টুকটুক করে এখান থেকে নিতে হবে আর কি, মানে নিজে হাতে তুলে শাকসবজি খাওয়ার হয়তো এবছরও আমার সেরকম কপাল নেই, কারণ বললামই তো 2 মাস আমাকে ওখানে থাকতে হবে। তো ভাবলাম প্রথম শাক এবছর, আর নিজে হাতে লাগানো শাক এইসব তো প্রথমবার খাই আর কি, মানে আজকে বড় হয়েছে, শাক খাওয়ার মতন হয়েছে যদিও বা। আর এই মূলো শাক খেতে যে এত ভালো লেগেছে, গরম গরম শাক ভাত, মূলো শাকের সাথে সর্ষে শাক মিশিয়েছিলাম, দেখো টাটকা একদম, মানে কি বলবো, বাজারের থেকে, বাজারে আর কি, বাজারের থেকে মানে টাটকা একদম, বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা, আর কি চাই বলো, সেদ্ধ ভাত, গরম গরম শাকের ঝোল, আর হচ্ছে ভাত। ও বেগুন ভাজি আছে তো মনেই নেই, বেগুন ভাজা আছে। সকাল সকাল আর কি চাই বলো, এত সুন্দর আসছিল না, শুকটা আসছিল তো, শুকটি তো এই দেখো। চলো এখন খাবো, গরম গরম শাক ভাত দারুণ লাগে খেতে। সর্ষে শাক আছেন বাড়িতে, মূলো শাক আছেন নাই। দারুণ খেতে। আমার কাছে মলিয়া ছেনি নাই এখনো। তো দেখো এবারে চলে আসলাম বিছানাপত্রগুলো তুলে নিতে। কালকে কিন্তু এসেই বাড়িতে, কাল রাতে এসেছি বাপের বাড়ির থেকে, এসেই কিন্তু বিছানার চাদর সমস্ত কিছু ঝেড়ে পেতে নিয়েছি, কারণ এতদিন বাড়িতে ছিলাম না, তো বিছানার চাদরটা কিন্তু নোংরা, তারপরে টিকটিকি যা যা আছে সব নোংরা, পটি টটি করে বিছানা একদম পুরো যাচ্ছে তাই করে রেখেছে, কারণ বাচ্চা নিয়ে ঘুমোবো, আর না ঝাড়লেও কেমন একটা লাগে, তাই না? সমস্ত কিছু ঝেড়ে পেতে নিয়েছি। আবার আজকেও ভাবলাম যে এই চাদরটা ধোয়াটা ভালো হয় না, এই মাসি ধুয়েছে,
তো আমি ভাবলাম কেমন নোংরা নোংরা লাগছে আর কি একদিন শোয়াতেই। আমার কি মনে হয় জানো, আমি ডেইলি দিন বিছানার চাদর চেঞ্জ করি, কিন্তু কষ্টও তো হয় ধুতে এত কাপড়। একটা ওয়াশিং মেশিন হলে আমি ভাবছি যে আমি ডেইলি দিন কাপড় মানে বিছানার চাদর চেঞ্জ করবো, যদি ওয়াশিং মেশিন একটা থাকে আর কি, মানে ধোয়ার তাহলে অত ঝামেলা নেই, কষ্ট নেই। আমার খুব মন চায় যে ডেইলি দিন বিছানার চাদর নিত্য নতুন আমি পেতে রাখবো, দেখতেও ভালো লাগবে, মনটাও ফ্রেশ থাকবে। ঘরের আর যাই থাকুক না কেন, বিছানার চাদরটা যদি অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবে ঘুমোতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো ভাবলাম এটাকে মানে তুলে ফেলি, মানে এটা কেমন যেন একটু দাগ দাগ ভরেছে। তা ভাবলাম থাক বাবা, এত কাপড় এমনিতেই এসে দেখি দুনিয়ার কাপড় জমে আছে। এই আয়ুষের বাবা কী কী ছেড়েছে ছিল বাড়িতে, এগুলোকেও ধুতে হবে। তো আজকে আর তাহলে এটা চেঞ্জ করলাম না। আর একটা সত্যি কথা বলি, আজকের খাওয়াটা মানে অনেক তৃপ্তি করে খেলাম, জানো তো। তৃপ্তি করে খেয়ে দিয়ে দেখো কত সুন্দর কাজে লেগেছে। আমি কিন্তু সকালে খুব একটা ভাত খাই না, তোমরা তো দেখোই। তো আয়ুষের বাবারা আসবে, আবার আমাকে একটা ঝোল ঢোল রান্না করতে হবে, যেহেতু মাছটা এনেছি। সমস্ত কিছু রান্না করাই আছে, শুধু মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে। তো দেখি কোনো এক সময় ফাঁকা পেলে করব। এখন তো কাজ আছে, ছেলেকে স্নান করাবো, পরিষ্কার করাবো, ওকেও যা যা যাবতীয় আর কি ওর কাজ আর কি সেগুলো করতে হবে। তো একটু সময়ের তো প্রয়োজন আছেই। বাড়িতে একবার আসলে আর ফ্ল্যাটে একদমই যেতে ইচ্ছে করে না। এই যে কাজগুলো করছি আর ভাবছি, ইস কত সুন্দর বিছানাটা গোছালাম, আবার চলে যেতে হবে একদিন পর, আবার এসে দেখবো সব নোংরা হয়ে আছে, কেমন যেন লাগে, তাই না? একটা ভালোভাবে সেটেল হয়ে গেলে, আয়ুষকে ঘোকসাডাঙ্গায় মানে আমাদের বাড়ির পাশে স্কুলটায় ভর্তি করিয়ে দিলে, এই স্কুলটার খবর যদি আগে পেতাম তাহলে আর হয়তো ফালাকাটা যেতামই না, বা এরকম হতো। তো যাকে স্কুল যেহেতু খবর পেয়েছি, তো আর এত দূরে ওকে দেবো না, ওরও চাপ হয়ে যায় যাওয়া আসা। তো আমাদের বাড়ির পাশে ঘোকসাডাঙ্গাতেই আর কি সিবিএসসি বোর্ডেরই স্কুল, মানে নতুন খুলেছে বললে ভুল, 3 বছর হয়েছে। 2 বছরে সেরকম একটা স্টুডেন্ট হয়নি, তবে এবছর ভালো ভালো স্টুডেন্ট হয়েছে। তো বাড়িতে এসেই কিন্তু ওনারা বলে গেছে, আর খবর নিয়েছে আমার এক আত্মীয় ওখানে ওই স্কুলে টিচিং করে আর কি। তো যাকে বেশ ভালোই খবরটা পেয়ে ভালোই লাগলো। তো আমি আয়ুষের বাবা কিন্তু প্ল্যান করে ফেলেছিলাম যে তাহলে কাজ করি, এত দূর যাতায়াতে কষ্ট, তো ওকে বাড়ির সামনে স্কুলটাতেই ভর্তি করিয়ে দিই। সেম যেহেতু আছে, আর এটাতে একটু খরচাটা কম আছে, যেহেতু গ্রামের স্কুল, সব বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে, তার জন্যই ওটা মাথায় রেখে স্কুলটার হয়, ওইটার থেকে তুলনামূলক অনেকটাই খরচা কম। তো ঠিক আছে, তো খরচাটা দিয়ে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওর কষ্টটা যাতে এত দূর যেতে না হয়, যেহেতু গ্রামেই থাকতে হবে আর কি, তো সেই জন্য। তো সোফাটা ভর্তি দেখলে সেখানে আমি কাপড়গুলোকে ঢুকিয়ে রেখেছি, ট্রাঙ্কটাতে ঢুকিয়ে রেখেছিলাম, তারপর তার ভিডিওই শেয়ার করা হয়নি। ট্রাঙ্কটা আনার পর ট্রাঙ্কের ভেতরে আমার ওই নাইটিগুলো যা আছে বিজনেসে সব ঢুকিয়ে রেখেছি, আর কিছু নাইটি মানে বেচে মানে ট্রাঙ্কে আর ঢুকে নেই, শাড়িও ঢুকানো হয়েছে ট্রাঙ্কে। তো এই নাইটিগুলো ওই সোফার মধ্যে রেখেছি যাতে ইঁদুরে না কাটে। সময় সুযোগ সবটা হলে আবার এগুলোকে সেল দেবো আর কি কোনো একদিন, সময় সুযোগটাই হয়ে উঠছে না। তো চলো এবারে ওরা যেহেতু চলে আসবে, তাই কিন্তু আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, ওইদিকে ঘর দুয়ার গুছিয়েই মাছটাকে ভেজে নিয়ে মাছের ঝোলটাকে করে নেব। এটা দেখে কেউ আবার ভয় পেও না, আসলে নতুন কড়াইটা তো এখানে নিয়ে গেছেই। মোটামুটি সমস্ত কাজ কিন্তু হয়েই গেছে, এখন শুধু আমি ভাবলাম উঠোনটা লেপেই স্নান করবো। তো রান্নাও তো হয়ে গেছে, কিন্তু মাথায় আসলো শুকনো খাবার সবটাই, আলু সেদ্ধ, শাক, বেগুন ভাজা, ঝোল ঝোল কিছু নেই। মাছ যেহেতু আনলাম, তো এক কাজ করে মাছের ঝোলটা করেই নিই। তো ভাবলাম মাছের ঝোলটা করে নিই, কেননা আয়ুষ আসছে, ও আবার শুকনো যদি খাবার খেতে না পারে তার জন্য। তো ভাবলাম মাছের ঝোলটা করে তারপরেই লেপা মোছা করিয়ে দিই। মনটা না কিছুতে ভালো লাগছে না, মানে এত মনটা খারাপ লাগছে যে কেন যে মন খারাপ লাগছে আমি তোমাদের হয়তো বলতে পারবো না, কিন্তু বিশেষ করে মানে ভালো লাগছে না। আমার মন হচ্ছে কি আমি সব কাজ বন্ধ করে একটা জায়গায় আমি চুপচাপ গিয়ে বসি, মাইন্ডটাকে ফ্রেশ করি। মানে না তোমাদের বলতে পারছি না বোঝাতে পারছি, কিন্তু মনটা যে খারাপ এটুকু শেয়ার করলাম। ভালো লাগছে না কিছু। মন খারাপ হলে কী করে মানুষ? গান শোনে, বই দেখে, জানি না আমি কী করে, কিন্তু আমার তো মানে কী বলবো তোমাদের, খুব খারাপ লাগছে। মাছের ঝোলটা হলে হয় যদিও বা। দিদির ছেলেকে খাওয়াচ্ছি, ছেলেকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে আমি দিলাম মাত্র। এনেছিলাম আজকে রুই মাছের এই তো বেশি আনিনি, 5-6টার মতন এনেছি, 5-6টার একটু বেশি হয়তো। তো যাকে ওইটা দিয়ে ঝোল করব, আলু দিয়ে ফুলকপি এনেছিলাম, তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর তরকারি সবই আছে সকালবেলা যেটা করেছি।
আর ছেলেটা দেখো, এই যে ঘুম পাড়ালাম ওকে, এখন এত বায়না করে, না খেতে চায় না ঘুমোতে চায়, জোর করে এই যে ঘুম পাড়ালাম। আর পর্দাটা টেনে দিলাম আর কি, মানে রোদে যদি ঘুমোতে না পারে সেই জন্য। আর এখন ভয়েস ওভার দিচ্ছে আমার সাথে। দেখলাম কপালে একটা মাছি বসে আছে, তো ভাবলাম চলো মাছি অত্যাচারে যদি ঘুমোতে না পারে, আমার তো এখনও ল্যাপা মোছা সব পড়ে আছে। সকাল সকালই যদিও বা সব রেডি করেছি মুছবো বলে, কিন্তু বাচ্চা থাকলে কখন, মানে নিজের উপর কোনো কাজ ডিপেন্ড করে না, বাচ্চার উপর। বাচ্চা যদি ঘুমোয় তাহলে কাজ করতে পারি, না হলে কিন্তু কাজ করতে পারি না। তো এই যে এখন ঘুমোলো, তো ভাবলাম ল্যাপা মোছাটা আগে সেরে নিই। আর ওকে মশারিটা টাঙিয়ে দিচ্ছি, আর ওর ছোটো মশারিটা তো ফ্ল্যাটে নিয়ে গেছি, আর এটা একদম ছোট একটা মশারি, কোনো রকম টাঙিয়ে দিলাম যাতে করে মাছি ওকে অত্যাচার না করতে পারে। তাই এই যে মশারিটা এখন টাঙিয়ে দিলাম আর কি। তো চলো এবারে গিয়ে ল্যাপা মোছাটা আগে সারবো। সেই সকালবেলা গোবর নিয়ে এসেছি দিদিভাইদের বাড়ির থেকে, বললামই তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো আয়ুষের স্কুল এখনও ছুটি হয়নি, তো আসবে, লেপতেই ল্যাপা মোছা হবে, তারপরে ওরা ঢুকবে আর কি। তো ভাবলাম এই ঘর থেকেই স্টার্ট করি আর কি মোছা। এই ঘরটা আমি জল দিয়েই মুছবো আজকে, কোনো মাটি গোবর নিব না, আর উঠোনটা গোবর দিয়ে মুছবো। এই ঘরটা না ল্যাপাই আছে, কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল, ভালো করে ল্যাপা হয়েছিল। তো ভাবলাম আর মাটি গোবর না নিয়ে হাত দিয়ে এটা মুছে দিই। পৌষ সংক্রান্তি মানেই তো বুঝতেই পারছো, সমস্ত কিছু ল্যাপা মোছা ধোয়া কাচা করতেই হয়। পুরো বাড়ি আমাদের বাসনের আওয়াজ, মানে কড়াই ধোয়ার আওয়াজ, যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে সবাই প্রায় কিন্তু উনুনেই রান্না করে, কালির কড়াই সবার বাড়িতেই, হাঁড়ি কালি কড়াই কালি, সবার মাজা ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি। মানে কোনো একটা অনুষ্ঠান হলেই কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে, সবার বাড়ির থেকে এই আওয়াজটা আসে, আর মনে হয় যে বাহ, অনুষ্ঠান লেগে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। তো কাজ করতে করতে একটা কল আসলো, তো কলটা রিসিভ করে কথা বলে নিয়ে আবার ওই যে ল্যাপা মোছায় লেগে পড়লাম। আর এইদিকে আমার ছেলে সমানে ভয়েস দিচ্ছে, তোমরা শুনতেই পারছো, ও জেগে আছে যেহেতু, ওর সামনেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো সুন্দর করে আমি কিন্তু হাই ব্রেঞ্চটাকে তখন ঢুকিয়ে দিলাম, তোমাদের তো দেখিয়েছি। আর ওই জায়গাটাতেই না আমাদের একটা উনুন করার কথা, এত কাজের তালে মানে এই ঘরটা আর ধরতেই পারলাম না, অর্ধেক কাজ করে মানে তারপর আর মনেই ছিল না এই ঘরটাকে ডেকোরেশন করার কথা। তোমাদেরকে বলেছিলাম এই ঘরটা ডেকোরেশন করব, কিন্তু এতটা কাজের চাপে না হয়েই ওঠে না। এখন কি হয় বলো তো, যখন যেটা ভাবি না ওটা হয় না, কেননা এই যে ছোটো বাচ্চা, কখন যে কি মানে সমস্যা, এই জন্য হয় না। ধরো আয়ুষের এই সেই দৌড়াদৌড়ি, তারপরে খুশ, মানে যখন যেটা ভাবি সেই কাজটা হয়ই না, হয়ে ওঠে না, সারাদিন এত ব্যস্ততা থাকে সেই জন্য। যাক, রান্নাঘরটা আমার একদম পরিষ্কার, শুধুমাত্র একটা উনুন করলেই মাটির রান্নাঘরটা বেশ সুন্দর হয়ে যাবে। তো দেখি বাড়ির থেকে ওখান থেকে আসি, 2 মাস মানে কি বলে, আমাদের মধ্যে তো বলে সাগাই খেতে যাওয়া, মানে লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া, এরকম একটা কিছু। তো নিমন্ত্রণ রক্ষা করে আসি 2 মাস ফ্ল্যাট থেকে, তারপরে এসে আবার ভালোভাবে না হয় কাজবাজ দেখাবো, তাই না? তো গল্প করতে করতে উনুনটা কিন্তু প্রায় লেপেই ফেললাম। একটুখানি ভেঙেছে, ওটাকে না আর জোড়া দিতে ইচ্ছা করছে না। আসলে কি বলতো, সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, তো গোড়ালিটা পায়ের ভীষণ ব্যথা হয়ে গেছে। এখন আমাকে এত বড় উঠোনটা লেপতে হবে, বুঝতে পারছো? তাই জন্য কোনো রকম আর কি উনুনটা লেপে নিলাম, আর বক্স করে লেপে নিচ্ছি। এবার সাইডটা আমি গোবর দিয়ে লেপবো, এরকম করে খুব ভালো লাগে। আমাদের এখানে বাপের বাড়িতে একটা নদীর মাটি পাওয়া যায়, সেটা হচ্ছে সাদা স্টিল কালারের হয় নদীর মাটি। সববার বাড়িতে বাড়িতে এই যে মেলা আসছে, মেলাতে বলো বা পৌষ সংক্রান্তির আগে আগে সবাই বাড়িঘরগুলো এত সুন্দর লেপে রাখে, মনে হয় একদম পাকা বাড়ি, মানে পাকা বাড়ি ঘর লাগে, যাদের মাটির ঘর লেপে রাখে আর কি, এত ভালো লাগে কি বলবো। কিন্তু এইখানে কারো বাড়িতে ওই মাটিটা আমি দেখি না, বা আমাদের এখানে নদীতেও দেখা যায় না। কিন্তু বেশি একটা ডিস্টেন্স না যদিও, বা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি ওই জায়গাটাতে পাওয়া যায়, জানি না এখানে পাওয়া যায় নাকি। মাটিটাকে বলে এঁটেল মাটি, তো এখানে শুনেছি এসে চিটকা মাটি বলে আর কি, মানে একদম শক্ত হয় আর কি, শুকিয়ে গেলে ওটা দিয়ে অনেক কিছু বানানো যায়, মানে থালা বাসনও বানানো যায় যদি নরম থাকে আর কি, মানে খুবই সুন্দর আর কি। বানাতো আমার মানে বাপের বাড়িতে আমার পিসি ওরা উনুন বানাতো, তারপরে বাড়িঘর লেপতো। খালি পুজো মেলা নয়, এই যে দুর্গা পূজা আসছে, যে কোনো পুজো, মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর গ্রামের বাড়িতে এখন তো সবার বাড়িতেই পাকা হয়েছে, তারপরেও কিন্তু রান্নাঘরগুলো কাঁচাই থাকে, বেশিরভাগ মানুষের ওই রান্নাঘরেই লেপে রাখে, এত সুন্দর করে লেপে রাখে। অনেকে আবার গাছের গোড়ায় গোড়ায় সুন্দর ডিজাইন করে এঁকে দেয় ওই মাটি দিয়ে, খুব ভালো লাগে দেখতে। তো আগে আর কি, যার বাড়ি মানে আগে আর কি, আগের কথা বলছি, যখন পাকা বাড়িঘর ছিল না গ্রামেগঞ্জে, তখন ওই এঁটেল মাটি দিয়ে এত সুন্দর লেপতো না বাড়িঘরগুলো। মানে আমি আসাম থেকে আসতাম যখন, দেখতাম ছোট্ট ছোট্ট বাড়ি মাটির, আর এরকম সুন্দর করে লেপে রেখেছে। আমি পুরো আকর্ষিত ছিলাম ওইসবে আর কি। আমার খুব ভালো লাগে যেরকম লেপে মুছে উঠোন বাড়িঘর পুরো মানে পরিষ্কার রাখবে। আমার তো শুধু সময়ের অভাবে আমি করতে পারি না, কিন্তু আমার এগুলো কাজে কোনো রকম কষ্ট নেই, খুব ভালো লাগে। তো দেখো আজকে আমি বাড়িটা কি সুন্দর করে লেপে নিয়েছি, আর আজকে গোবরও অনেক ছিল, 2 জায়ের বাড়ির থেকে নিয়ে এসেছি, বনিদের বাড়ির থেকে আর দীপিকা দিদিভাইয়ের বাড়ির থেকে। আর গোবরও অনেক ছিল, আর গোবর অনেক থাকলে না উঠোনটা খুব সুন্দর লেপা হয়। তো
তো দেখো কত সুন্দর করে লেপে দিলাম। আর ওই সাদা মাটিটা যদি থাকতো তাহলে এই চুলোর পাশ দিয়ে লেপে দিলে না আরও একদম দেখতে ভালো লাগতো। তো দেখো সুন্দর করে এখন সমস্ত উঠোনটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি, ঝাড়ু দিয়ে লেপে নিয়েছি। আর ওই যে জায়গাটা আমার কিন্তু পাকা করে দিয়েছে, তাই ওই জায়গাটা লেপলাম না। কোন জায়গাটা বলো তো? ওই যে গেটের সামনেটা দেখো কি সুন্দর পাকা করা, ওইখানে তো ওই যে প্রত্যেক দিন কাজ করে মিস্ত্রিরা, তো অল্প অল্প করে সিমেন্ট বেঁচে যায়। তো আয়ুষের বাবা অর্ধেক দিয়েছিল, আর বাকি অর্ধেকটা কিন্তু মিস্ত্রি দাদারা সম্পূর্ণ মানে মানে কি বলে পাকা করে দিয়েছে। আর দেখতে এতটা ভালো লাগছে ওই জায়গাটা, তো ওই জায়গাটা আর লেপলাম না, যেহেতু পাকাই আছে। যেই জায়গাটা মাটি সেই জায়গাটা লেপে আর কি সুন্দর করে দিচ্ছি। তো চলো, কোমর ঠোমর কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে আমার ব্যথায়, কি করব। তারপরেও উঠোনটা লেপলেই আমার কিন্তু একদম কাজ শেষ হয়ে যায় আজকে। তো উঠোনটা সমস্ত উঠোন লেপে এবার এই গলিটাকেও ভাবলাম গোবর যেহেতু বেঁচেছে এই গলিটাকেও লেপে দিই। গলিটাও তারপরে কিন্তু খুব সুন্দরভাবে লেপে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি করব স্নান। এই স্নানটা হয়ে যাবে মানে কি বলবো আর কি, এই স্নানের পরই আমার একদম গলা ঠলা বসে যাবে। আবার কালকে সকালে উঠে আবার সকাল সকাল স্নান করব। এই দুটো দিনের স্নান মানে যেমন এখন বেলা হয়ে গেছে পুরো, আর কুয়াশা পড়ছে, করেছি এখন স্নান, আবার কাল ভোরে উঠে আবার ভোরবেলা স্নান করেছি কুয়াশার মধ্যে। তার জন্য একদম গলাটা বসে এত ব্যথা কি বলবো। আজকের ভিডিওটা জানি না কতটা বড় হবে, কতটা বড় হচ্ছে। যতটা স্পিড করার দরকার আমি করেছি, মানে অনেক কাজ করেছি, তো মোটামুটি সবই শেয়ার করেছি আজকে তোমাদের সাথে। তাও টুকটাক কিছু মিস হয়ে গেছে, এত তো আর ভিডিও করা যায় না। তো দেখো এবারে বালতি মগ যা যা আছে, গোবর লেগে আছে, গোবর দিয়ে যেহেতু উঠোনটা লেপলাম, তো এবারে বালতি মগ যা আছে সমস্ত কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ধুয়ে পরিষ্কার করে চকচকা করে নিলাম। এবারে যে কলের পাটটা যেটা আছে সেটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তাহলে এই যে ধুলো বালি, এত বালি হয়, আর এখন গোবর দিয়ে লেপলাম তো একটু বালিটা কম হবে, যেহেতু ঘরে কাজবাজ হচ্ছে সেই জন্য। ও তারপরে আরেকটা কাজ করেছি, সেটা তো তোমাদের বলতেই ভুলে গেলাম। সেটা হচ্ছে এই যে মায়ের ঘরের সামনেটা পাতা এত পড়েছে, ঝাড় দিয়ে নিলাম। আমিও তো বাড়িতে ছিলাম না, আর মাও যেহেতু বাড়িতে নেই, মা তো সে অনেক দিনে গেছে, তো মারও বাড়ির সামনেটা ঝাড় দিয়ে নিলাম। যদিও বা ল্যাপা মোছার সময় হলো না, একদম সন্ধে হয়ে গেছে, এক্ষুনি অন্ধকার হবে আর কি। তো ওই যে মায়ের ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিলাম। এখনও কিন্তু আয়ুষরা আসেনি। আয়ুষ নাকি স্কুল থেকে এসে বলে একটু রেস্ট করবে তারপরে আসবে, ক্লান্ত হয়ে গেছে সেই জন্য। তো দেখো সামনেটা নিম গাছের পাতা পড়েছে, এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ল্যাপার মতো জায়গাও সেরকম নেই, বেশিরভাগ জায়গাটা পাকাই হয়ে গেছে যদিও বা। আর বাড়ি ঘর সবার যেহেতু পরিষ্কার, আমাদের বাড়ির সামনের ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার না করলে কীরকম একটা লাগে, তার জন্য আমি পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। দেখো তো এবারে পুরো বাড়িটা কীরকম লাগছে ল্যাপা মোছার পর, অসাধারণ লাগছে না? আমার তো দারুণ লাগছে, শুধু এবার শুকোনোর অপেক্ষা, যেহেতু বেলা গড়িয়ে গেছে একদম, এটা শুকোতে শুকোতে প্রায় কালকে সকালে শুকোবে আর কি। ও মকর সংক্রান্তি সবাইকে। দেখো সকাল সকাল আমি পিঠেও বানিয়ে নিয়েছি, শুভ সকাল। আজ ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত কাজবাজ করে নিয়ে আমি কিন্তু পিঠেও বানিয়ে নিয়েছি। একটাই পিঠা বানিয়েছি, বাচ্চাকে নিয়ে তো পারা যায় না, তো ভাবছি আরেকটা বানাবো, সেটা হচ্ছে দুধ সরা পিঠা, মানে সাদা পিঠাটা যে দুধের মধ্যে দেয় সরা পিঠা বলে, দুধ সরা বলি আমরা। তো ওই সরা পিঠা বানাবো, ইচ্ছে আছে, ওটা আয়ুষের বাবার পছন্দ। আর কিছু শিরাই দিয়েছি, দেখো এই যে মিষ্টি শিরা আমার ফ্রিজে ছিল, ওটাতে দিয়ে দিয়েছি। আর বেকার নষ্ট করি কেন। আর এই যে বানিয়েছি, সকাল থেকে খাওয়া চলছে। আমার যা আসলো ওকে দিলাম, আমার বর আয়ুষ সকাল থেকে মানে বানানো হচ্ছে, খাওয়াও হচ্ছে, তারপরে এই যে লাস্টে এইটুকু বেঁচেছে আর কি। তো যাক গে, এটুকু এখন বাড়িতে আর যে যারা যারা আসবে তাদের দিতে হবে। তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আয়ুষ খাবে ডাল ভাত, একদিকে মুগের ডাল হচ্ছে আর একদিকে ভাত বসিয়েছি, কারণ পিঠার মুখে না যত তাড়াতাড়ি ভাতটা হয় যেন যেন হা কি শান্তি। তো ভাত ডাল হয়ে গেলে তারপরে দেখি আমি সরা পিঠাটা বানাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানি, ভিডিওটা যেহেতু শেষ করিনি তাই ভাবলাম চলো শেষ করতে আসি। একটা কথা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু থাক, তোমাদের মনে কষ্ট দেবো না, যা আছে মনে আছে। কালকের থেকেই বললাম না, মনটা খুব খারাপ, কি করব, জীবনটাই এরকম, দিনটাই এরকম পড়েছে, যুগ বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বুঝতে পারলে। চলো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই হ্যাঁ অবশ্যই কি কি পিঠে বানালে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবো আজকের ভিডিওর, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি বেশি কিছু বানাতে পারিনি, বাচ্চা নিয়ে তো, দিদিও নেই বাড়ির, দিদি চলে গেছে কালকেই, ওর ঘর দুয়ার ল্যাপা মোছা আছে, তার মধ্যে আবার আজকে নাকি দিদির বাড়ির ঝামেলা হচ্ছে খুব, কি জমি বিক্রি করে দেবে বলে, মানে কেউ একজন, যাই হোক, যার জন্য সকালে আসার কথা ছিল 12টার মধ্যে, কিন্তু আসতে পারলো না। তো সারাদিন তাহলে আজকে দিদিকে ছাড়াই, তারপরেও পৌষ সংক্রান্তি বছরে একটা দিন পিঠে না বানালে কেমন লাগে। যেটা আমি পারি সেটা হচ্ছে এই যে মালপোয়া, আমি সব পিঠেই বানাতে পারি মোটামুটি, সরা পিঠাটা আজকে ট্রাই করব,
আগে একবার বানিয়েছিলাম, অতটাও হয়নি, তবে দেখি আজকে একটা প্রসেস আছে, সেই প্রসেস করলে যদি হয়, আমার জেঠিমা শিখিয়ে দিয়েছে, রুমার মা, দেখি ওটাই করব। আর মালপোয়াটা তো আমি পারি বানাতে, পাটিসাপটা কিন্তু সবই পারি বানাতে, ওই সরা পিঠাটাই আমার হয় না। তো আজকে ট্রাই করবো, যেটা পারি না সেটাকেই ট্রাই করবো, যেটা পারি সেটা নিয়ে ইচ্ছে নেই ঘাটাঘাটি করার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।